আমরা আসলে 40 বছর যাবত বৈষম্যের শিকার। আমার কোনো বেতনই নেই, আমরা একদম চরম বৈষম্য, আমাদের কোনো বেতন নেই সরকার থেকে, আমাদের কোনো আমরা বেতন ছাড়াই শিক্ষকতা করি। ওই টিউশনি করে আমার পরিবারটা কোনো রকম চালাই। আমার অনেক দুঃখ, আমার মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, তার রোল নং 1, করুণ অবস্থার কারণে তাকে আমি ভালো শিক্ষা দিতে পারি না। আমাদের প্রতিষ্ঠানে ন্যূনতম যে অনুদান সেটাও নেই, আমরা একেবারে বেতন ব্যতিরেকেই আমাদের হয়তো আমরা পাশাপাশি মসজিদ ইমামতি করি, সামান্য একটু ইনকাম সোর্স দিয়ে আমাদের পরিবার চালাতে হয়। অন্যান্য শিক্ষকদের যারা জেনারেল শিক্ষক রয়েছে তাদের আরও মানবতার জীবনযাপন করতে হয়, তাদের আয়ের কেমন একটা উৎস নেই, হয়তো ন্যূনতম কেউ গ্রামগঞ্জে টিউশনি করে তাদের পরিবার পরিচালনা করে থাকেন। স্বাধীন বাংলাদেশে বিগত সরকার আমাদের বিভিন্ন ধরনের আশা আশ্বাস দিয়ে আসছে, কিন্তু আমাদের কোনো আশাই পূরণ হয়নি। আমি শিক্ষক আজকে 8 বছর যাবত, আমাদের কোনো বেতন নেই, কোনো বেতনই নেই। আমরা একদম ফ্রিভাবে আমরা একদম বিনা বেতনে আমরা শিক্ষার্থীদেরকে পাঠদান করে আসতেছি, কিচ্ছু পাই না। আমরা একদম 4 আনা পয়সা, আমাদের মানে কোনো কিচ্ছু নেই সরকার থেকে। আমার পরিবার, আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, আমার হাজব্যান্ড আছে, আমার 2টা বাচ্চা আছে ছোট। আমার হাজব্যান্ড ছোট একটা কোম্পানিতে জব করে, যা দিয়ে আমাদের চলা খুবই মুশকিল, খুবই কষ্টে, আমাদের খুবই কষ্টে দিন যায়। একদম ফ্রিভাবে আমরা বাচ্চাদেরকে পাঠদান করে আসছি। শিক্ষক আমরা 5 জন, ওরা নিজ খরচেই চলে, কিন্তু আমাদের যে গাড়ি ভাড়া ওইটা আমাদেরকেই কষ্ট করে বহন করে আমরা একদম ফ্রিভাবেই ছাত্রছাত্রীদেরকে পাঠদান করে আসছি। কিন্তু সরকার থেকে আমাদের বই দেয়, আমরা বোর্ড কর্তৃক বই দেয় সরকার, বোর্ড কর্তৃক যে পরীক্ষাগুলো হয় নিয়ম, বোর্ড কর্তৃক প্রশ্ন দেয়, কিন্তু আমরা ওদেরকে ফ্রিভাবেই পরীক্ষা নিই। আমি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটিতে, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার্স, এবং পাশাপাশি ফাজিল পাস করছি, দাখিল আলিম ফাজিল। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার অনেক জায়গা থেকে চাকরির অফার ছিল, কিন্তু আমি করিনি, শুধুমাত্র দিনই প্রতিষ্ঠা করার জন্য, শুধুমাত্র একটাই, যে আমরা যে বাচ্চাগুলো ওখানে পড়বে তাদেরকে দিনই শিক্ষা দিয়ে যাব, এলেম শিক্ষা দিয়ে যাব, সারা জীবন তারা যে পাঠদান করাবো, যাতে আমাদের ভবিষ্যতে এটা আমাদের জন্য সবের আশায় হোক। তারা ভালো একটা মাদ্রাসার ছাত্র যখন হয়, তখন একজন ফ্যামিলি তার কাছ থেকে অনেক কিছুর আশা করে। একজন স্কুলের বাচ্চা আর একজন মাদ্রাসার বাচ্চার ভিতরে অনেক ডিফারেন্স, আকাশ পাতাল। তারা এদের জ্ঞান ধারণা, ইসলামিক জ্ঞান ধারণা, এদের দ্বারা কোনো দুষ্কর্ম কোনো কিছুই হয় না। এই জন্য আমরা চাই যে বাচ্চাদেরকে একদম দিনী ইলম শিক্ষা দেওয়ার জন্য আমরা শুধু এই পথটাই বেছে নিচ্ছি। এই বর্তমানে এসে আমরা বাচ্চাদেরকে ধরে রাখতে পারতেছি না, কারণ সবাই চায়, সব বাবা মাই চায় যে স্কুল থেকে একটা সুযোগ সুবিধা, যেহেতু প্রাইমারি পাশাপাশি প্রাইমারি, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে, উপবৃত্তি পাচ্ছে, খাবার পাচ্ছে, দুপুরি খাবার পাচ্ছে, ড্রেস পাচ্ছে, সবকিছু সুযোগ সুবিধা তারা পাচ্ছে, কিন্তু আমাদের একদম বঞ্চিত, সরকার বঞ্চিত করে রেখেছে, যার কারণে আমাদের এই বাচ্চাগুলো ধরে রাখাও কষ্টকর হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা জেগেছি একদম প্রাইমারি যে লেভেল, আমরা তো তার থেকে বেশি পাঠদান করাই। ওদের তো বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, আর আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, পাশাপাশি আল কুরআন, আদরুসুল আরাবিয়া, ফিকা, ইসলামী আইন, এইগুলোর পাশাপাশি আমরা 4টা সাবজেক্ট বেশি পড়াই, তাহলে কেন আমাদের তাদের সমান? আমরা চাই তাদের যে লেভেল, আমরা বেশি চাই না, প্রাইমারির যে সমমান আমাদেরকে সেই একই ক্যাটাগরিতে নিয়ে আসুক সরকার। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। প্রাইমারি লেভেলে রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করা হোক, একটাই দাবি, আর কোনো দাবি নেই। আমার শিক্ষা প্রতিষ্ঠান হল লক্ষ্মীপুর ভবানীগঞ্জ সদর অঞ্চল, পশ্চিম চরমনশা খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আমি ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমি আরবি বিষয় পড়াই। আমি শিক্ষকতার সাথে 12 বছর জড়িত এই প্রতিষ্ঠানের সাথে। হ্যাঁ, 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমার প্রতিষ্ঠানে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। আমাদের বেতন ভাতা হলো, আমরা সেম প্রাইমারির মতোই, প্রাইমারি টিচাররা কিন্তু কয়েকটা বিষয় পড়িয়ে থাকেন, এর পাশাপাশি আমরা আরবি এবং আরবিও সাপোর্ট দিয়ে থাকি, তাদের চেয়ে আমরা আরও 3টে বিষয় বেশি পড়িয়ে থাকি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ, আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মহলদিয়া পূর্বপাড়া দারুল আমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। 2001 সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নিয়েছি। আমি প্রধান শিক্ষক, আমি ইংলিশ পড়াই, আবার আরবিও পারি, মানে অল সাবজেক্টে আমি পড়াইতে পারি। আমি কামিল পাস।
হ্যাঁ, যেটা মাস্টার্স। না, আমি কিছুই পাই না। হ্যাঁ, বিনা বেতনে আমি পাঠদান করে থাকি এবং বাংলাদেশে মাত্র 1519টা প্রতিষ্ঠান, সেটা হলো 3300 টাকা আর 3500 টাকা অনুদানভুক্ত যারা পায়, ঠিক আছে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই প্রায় 8000 মতন প্রতিষ্ঠান, তারা টোটালে কোনো কিছুই পায় না, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। আমার সংসার চলে, আমি হচ্ছে একটু টিউশনি করি, ওই টিউশনি করে আমার পরিবারটা কোনো রকম চালাই। আমার অনেক দুঃখ, আমার মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, সে ক্লাস 8-এ পড়ে আমার স্কুলে, মানে আমার মাদ্রাসা থেকে পাশ করে স্কুলে গিয়েছে, তার রোল নং 1, কিন্তু বাট আমার এই সংসারের করুণ অবস্থার কারণে তাকে আমি ভালো শিক্ষা দিতে পারি না। আর আমার মানে মোটামুটি আমার জীবনটা কোনো রকম চলতেছে, একবারে কোনো রকম। শিক্ষকরা আসলে আমরা মানবতারভাবে জীবনযাপন করি, এখন কিছু তো করার না, আমরা এই প্রতিষ্ঠান ছেড়ে যেতেও পারি না। এর পাশাপাশি হালকা যেটুকু আমাদের কৃষি আছে, এটার পরে এই পাশাপাশি অনেক কিছু টুকিটাক করে, অনেকে পাশাপাশি টিউশনি করায়, এটা দিয়ে আমরা আসলে মূলত মানবতারভাবে জীবনযাপন, কিন্তু আমরা তো ছেড়েও যেতে পারি না, সম্ভব না, কিন্তু তারপর তো আমরা ছেড়েও যেতে পারি না। বৃহৎ একটা পেশা, শিক্ষকতা পেশার সঙ্গে যেহেতু জড়িত হয়ে গেছি, আমাদের দেখা গেলো এই প্রতিষ্ঠানগুলো 1994 সাল থেকে বাংলাদেশ সরকার মানে রেজিস্ট্রেশন দেওয়ার পর থেকে তারাও ধারাবাহিক, তারপরে আমাদের পূর্ববর্তী প্রজন্ম শিক্ষক হিসাবে অধ্যয়ন করে এখানে শিক্ষকতা পেশায় চলে আসতেছে। আশা নেই, আমরা চিন্তা করি যে বাংলাদেশে যদি এই ইসলামী শিক্ষাটার প্রসারের বৃদ্ধি, আমাদের কিছুদিন যদি আমরা মনে করি যে আপনার ভলেন্টারি সার্ভিস দেওয়ার পরে এই প্রতিষ্ঠানগুলোকে একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, হয়তো পরবর্তী প্রজন্ম এটা সুফল ভোগ করবে এবং এখান থেকে ইসলামী শিক্ষা কিছু ছাত্রছাত্রী প্রাথমিক ইসলামী ধারার একটা প্রাথমিক জ্ঞান অর্জন করবে। এটাকে লক্ষ্য উদ্দেশ্য করে আমরা শত কষ্ট স্বীকার করে মানবতার জীবনযাপন করা সত্ত্বেও আমরা যেন সামনে এটা একটা ভালো জায়গা নিয়ে যেতে পারি। কারণ আমাদের তো বাংলাদেশ সরকার আমাদের যে এটার সঙ্গে বৈষম্যের আমরা যে শিকার, এটা বৈষম্য শুধু বলা যাবে না, আমরা অধিকার বঞ্চিত। কারণ আমাদের পাঠ্যপুস্তক দেওয়া হয়, আমাদের বাচ্চাদের উপবৃত্তি দেওয়া হয়, সব কিছুই দেওয়া হয়, আমাদের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, কিন্তু আমাদের বেতন দেওয়া হয় না। এবং প্রাইমারি স্টেজের যে নিয়মকানুন সবগুলো আমাদেরকে অনুসরণ করে চলতে হয়, কিন্তু আমাদের বেতন দেওয়া হয় না। একটার পর একটা আমাদের দেখেন প্রতি বছরই আমরা আন্দোলন করি, সরকার বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করে, সরকারের বিভিন্ন প্রস্তাব থেকে মন্ত্রী সচিব আসে আমাদেরকে অনশন ভঙ্গ করাইছে, ইতিপূর্বে দেখা গেছে, কিন্তু আশ্বাসও দিয়েছে যে আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি স্থগিত করে আপনাদের যারা ইচ্ছা চলে যান, আমরা আপনাদের ব্যবস্থা করতেছি, কিন্তু দেখা গেছে আমাদের সেই জায়গা পর্যন্ত কোনো কাজই হয়নি। তার ওই ধারাবাহিক এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেছি, জানি না আমাদের শেষ গন্তব্য কোথায়। তো আমাদের এইবার যে আন্দোলনে যে আমাদের স্পিড, আমরা এখানে সুস্পষ্ট একটা কিছু ঘোষণা না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচিতে আমরা পিছপা হব না। আমাদের দাবি দেওয়া হলো 1984 সাল থেকে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, 1996 সাল থেকে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু 2013 সালে একসাথে 26,000 প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে প্রাইমারি স্কুল, কিন্তু আমাদের অল্প নামে মাত্র কয়েক হাজার প্রতিষ্ঠানকে গভর্নমেন্ট জাতীয়করণ করে নাই। এর দাবি দেওয়া নিয়ে আমরা বিভিন্ন সময় এসেছি, বিগত 14 সালে এসেছি, 2018 সালে এসে 22 দিন পর তো প্রেস ক্লাবে শুয়ে থেকেছি, তারপর আবার 22 সালে এসেছি, সর্বশেষ আমাদেরকে আবারও বাধ্য করেছেন 2025 সালে এই প্রেস ক্লাবের ময়দান থেকে শাহবাগ পর্যন্ত আসতে। সর্বোপরি আমাদের উপরে কালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, এটা কখনো আমরা কামনা করি নাই। কারণ এই পুলিশ বাহিনীও আমাদের কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে, কোনো শিক্ষকের কাছে তারা শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু আমি মনে করি তারা আদর্শ শিক্ষিত হতে পারে না বিধায় শিক্ষকদের গায়ে লাঠি মারতে পেরেছে, শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপ করেছে, রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে করে আমাদের বয়োবৃদ্ধ শিক্ষকগণ অনেকে আহত হয়েছেন, মা বোনদেরকে পানি মেরে ভিজিয়ে দিয়েছে শীতের মৌসুম, তার রাত্রিবেলা আজকে 7-8 দিন পর্যন্ত রাত্রি যাপন করতেছে খোলা জায়গায়। এর মধ্য থেকে যে বর্বর নির্যাতন করা হয়েছে, এটা বাংলার তৌহিদি জনতা কখনো মেনে নেবে না, কোনো শিক্ষিত সমাজের মেনে নেবে না। সর্বোপরি হলো যদি কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়, এটা সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হোক, তিনিও শিক্ষক, আর যদি আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একজন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হই, আমিও শিক্ষক, আমার গায়ে হাত দেওয়া মানে দেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি রয়েছেন শিক্ষক মণ্ডলীর প্রতিনিধি, তার গায়ে হাত দেওয়া, এটা কোনো মানুষ, সাধারণ মানুষ, বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। নেপোলিয়ন বলেছেন, আই গিভ মি ওয়ান এডুকেটেড মাদার, আই গিভ মি ওয়ান এডুকেটেড নেশন।
তোমরা আমাকে একটি শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আমরা শিক্ষিত হয়েও যদি আমাদের গায়ে লাঠি আঘাত আসে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি নাই। আমরা কোনো শহরে কোনো অরাজকতা সৃষ্টি করতে এসে নাই, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এসেছি। আপনার পারিবারিক